ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার পড়তেছিলাম সেট এবং ফাংশন। তো সেট এবং ফাংশন অধ্যায়ে আমরা শিখছিলাম যে সেট কাকে বলে এবং একটা সেটকে কিভাবে প্রকাশ করা হয়, যেমন সেট কথন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এই দুইটা পদ্ধতি সম্বন্ধে আমরা জানছি। তো এখন আমরা বিভিন্ন প্রকার সেট সম্বন্ধে জানব। ঠিক আছে, ধরো প্রথমে দেখো সসীম সেট। বা ইংলিশে বলা হয় ফাইনাইট সেট। সসীম সেট কাকে বলে? অর্থাৎ কোনো একটা যদি সেট এর উপাদান সংখ্যা নির্দিষ্ট হয়, যেমন এ যদি একটা সেট হয় যার উপাদান সংখ্যা 1 2 3 4 5 অর্থাৎ ফিক্সড, 5টার বেশি উপাদান নাই এই সেটে, তাহলে এই সেটকে বলা হবে সসীম সেট। তারপর আবার আমরা যদি লিখি পি আরেকটা সেট, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করছি? তালিকা পদ্ধতিতে, তাই তো? এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে প্রকাশ করছে। এখন আমরা আরেকটা সেট দেখব, যে বি সেট। সাপোজ এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, তাহলে আমরা যদি লিখি এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর যে ভ্যালু সেটা 2 থেকে বড় এবং 15 থেকে ছোট। যদি এরকম হয় তাহলে এই সেট এটা কিভাবে প্রকাশ করলাম আমরা? সেট গঠন পদ্ধতি, তাই তো? এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে আসি, তাহলে উপাদানগুলো আমরা কি কি পাবো? 2 এর থেকে বড় এবং 15 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, তারপর 11 13 আর নাই, এই কয়টাই। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এই বি সেটের উপাদানগুলোও নির্দিষ্ট, অর্থাৎ এই 5টার বেশি উপাদান এই সেটে হতে পারে না, তাই তো? তাহলে এ এবং বি এগুলো হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট, অর্থাৎ যেগুলোর মান নির্দিষ্ট, যেগুলো গুণে বের করা যাবে। বুঝতে পারছো? যে সংখ্যার যে সেটের উপাদানগুলো গুণে বের করা যাবে। তাহলে লিখে দিই এখানে, যে সেটের উপাদানগুলো গুণে বের করা যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সসীম সেট। এখন আমরা দেখব অসীম সেট। অসীম সেট কি? তাহলে সসীম সেটের যদি উপাদানগুলো গুণে বের করা যায়, অসীম সেটের উপাদানগুলো হচ্ছে গুণে বের করা যাবে না। তাহলে এটাকে ইংলিশে বলা হয় ইনফাইনাইট সেট। ইনফাইনাইট মানে কি? অসীম। ঠিক আছে, যেমন এই যদি একটা সেট হয় যেটা এরকম চলতেই থাকে, সাপোজ 1 2 3 4 5 এরকম চলতে আছে, তাহলে এটা হচ্ছে একটা অসীম সেট। ঠিক আছে, অর্থাৎ এটা গুণে শেষ করা যাবে না। বি যদি একটা সেট হয় যেখানে সাপোজ এরকম আছে 2 4 6 8 10, তারপর ডট 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 দিয়ে এখানে 18 স্টপ হয়ে গেল। এই সেটটা কি সসীম না অসীম? এটা একটা সসীম সেট, কারণ এটা গুণে বের করা যাচ্ছে। 2 4 6 8 10 এবং 18, 18তে এটা শেষ হয়ে যাবে। তাহলে যেহেতু মানগুলো গুণে বের করা যাবে, তাহলে এটা হচ্ছে একটা সসীম সেট। আর অসীম হতে হলে কি হতে হবে? এইটাকে যদি আমি আরো বাড়াই দিই এইভাবে, ইনফিনিটি পর্যন্ত চলতে যাচ্ছে, তাহলে এটা হবে অসীম সেট। অথবা
আমি যদি এটাকে এইদিকে বাড়াই দিই এবং এখানে এন্ড করে দিই, তাহলে বাম দিকে এটার মান অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এটাও কি হচ্ছে? একটা অসীম সেট। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে আচ্ছা, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেখলা। তাহলে এটা যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি, তাহলে একটা উদাহরণ দেখি আমরা সেট গঠন পদ্ধতির কীরকম হতে পারে। সাপোজ এ আচ্ছা, এই উদাহরণটাই দেখি। সেই উদাহরণটা দেখো, যেখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর ভ্যালু 2 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে এখানে আমরা শর্ত দিয়ে দেবো যে এক্স এর ভ্যালু জাস্ট 2 থেকে বড়, তো 15 থেকে যে ছোট, এই শর্তটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে 2 এর থেকে বড় যত মৌলিক সংখ্যা আছে সবগুলো এই সেটের অন্তর্ভুক্ত। এটাই ওখানে শেষ হবে। 2 থেকে বড় কি কি আছে? 3 আছে, 5 আছে, 7, 11, 13, 17, 19, 23, এভাবে চলতেই থাকবে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এটাও কি হচ্ছে? একটা অসীম সেট। ঠিক আছে? তাহলে সসীম এবং অসীমের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো? কোনটা সসীম সেট এবং কোনটা অসীম সেট? হ্যাঁ, ওকে। এরপরে দেখো, তাহলে সসীম সেট অসীম সেট দেখলাম। এখন দেখবো আমরা ফাঁকা সেট। ফাঁকা সেট কিরকম? ফাঁকা সেট অথবা একে বলা হয় এমটি সেট। ঠিক আছে? এমটি সেট কি? অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই সেটাই হচ্ছে ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই সেটাই হচ্ছে ফাঁকা সেট। যেমন আমরা যদি একটা সেট লিখি, এ সেট, যার কোনো উপাদান না, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে কিচ্ছু নাই, তাহলে এটা কি? ফাঁকা সেট। ঠিক আছে? ফাঁকা সেটে কিভাবে প্রকাশ করা হয়? জাস্ট একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আর কিছু থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা লাইন লিখে দেই, তাহলে মনে থাকবে। সসীম এবং অসীমের মধ্যে যে পার্থক্যটা, সেটা এটা যখন তোমাদেরকে পিডিএফ করে নোট দিয়ে দিব, তখন এখান থেকে তোমরা একটা দেখে নিলে সব মনে পড়বে। সেটা কি? যে সেটের উপাদানগুলো গুণে বের করা যাবে সেটা কি? সসীম সেট, তাই তো? আর যে সেটের উপাদানগুলো গুণে বের করা যাবে না, গুণে বের করা যাবে না, সেটাই হচ্ছে কি? অসীম সেট। ঠিক আছে? আর ফাঁকা সেট কি? যে সেটের কোনো উপাদান নাই সেটাই হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটা হচ্ছে কি? একটা ফাঁকা সেট। যেমন এটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। সেট গঠন পদ্ধতিতে একটা ফাঁকা সেটের উদাহরণ দেখি। সাপোজ এস একটা সেট যেখানে বলা আছে যে এক্স বিলংস টু এন। এন কি বলতো? ন্যাচারাল নাম্বারের সেট। সাজ দ্যাট 10 থেকে এক্স বড় এবং 11 থেকে এক্স ছোট। তাহলে 10 এবং 11-র মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা আছে? না। দশমিক আছে, কিন্তু দশমিক সংখ্যা তো ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত না, তাই তো? তাহলে এই যে সেটটা, এই সেটের কোনো উপাদানই নাই, তাহলে এটাও কি? একটা ফাঁকা সেট। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে ফাঁকা সেটকে এরকম জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, যার ভিতরে কিচ্ছুই থাকে না। অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ওরির মাধ্যমে।
ওড়ি কি? এই যে এরকম একটা চিহ্ন, এটাকে বলা হয় ওড়ি, ঠিক আছে? তাহলে ফাঁকা সেটকে এরকম জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, অথবা কিভাবে একটা ওড়ি চিহ্ন এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এই দুইভাবে একটা থার্ড ব্র্যাকেটকে প্রকাশ করা হয়। এখানে একটা জিনিস দেখো, তাহলে যদি কোনো একটা সেট থাকে এরকম a is equal to ওড়ি, এটা কি বলতে পারো? এটা হচ্ছে এই যে সেট, এই সেটের একটা উপাদান আছে, সেটা হচ্ছে একটা ফাঁকা সেট, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাওয়ার সেট যখন পড়বো তখন এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সেটা তখন দেখবো, এখন থাক। ওকে, তাহলে ফাঁকা সেট কি এটা বুঝলা। এরপরে দেখো সাবসেট বা উপসেট। উপসেট অথবা ইংলিশে বলা হয় সাবসেট, ঠিক আছে? তাহলে সাবসেট কি? বা উপসেট কি? আমরা দুইটা উদাহরণ দেখি ফার্স্টে। সাপোজ মনে করি দুইটা সেট দেওয়া আছে এ, যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5, এবং বি আর একটা সেট দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 2 3, এই দুইটা। তাহলে আচ্ছা, আরেকটা সেট দেখি সি, যেটা হচ্ছে 1 2 3 4 5, আচ্ছা 5, এই কয়টা। তাহলে এ এবং সি সেম সেট না? এখানেও যে কয়টা উপাদান, এখানেও সে কয়টা উপাদান। তাহলে উপসেট কি? কোনটা কার উপসেট হবে? যেই সেটের উপাদানগুলো অন্য সেটের মধ্যে উপস্থিত, অর্থাৎ বি সেটের এই উপাদানগুলো এ সেটের মধ্যে উপস্থিত, তাহলে বি কে আমরা বলবো এ এর উপসেট। আবার সি সেটের উপাদানগুলোও এর মধ্যে উপস্থিত, তাই তো? তাহলে সি কেও আমরা বলবো এ সেটের উপসেট। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে কমা হবে না, লাস্টের উপাদানের আগে কোনো কমা হয় না, ঠিক আছে? তাহলে যেহেতু বি, এখানে একটু লিখে দিই, বি সেটের সকল উপাদান এ এর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত মানে কি? এর মধ্যে উপস্থিত। অতএব বি সেটটা হবে উপসেট। কার উপসেট হবে? এ এর উপসেট, ঠিক আছে? আবার সি সেটের সকল উপাদানও এ সেটের অন্তর্ভুক্ত, অতএব সি সেটটাও হবে এ সেটের একটা উপসেট। আবার এ সেটের সকল উপাদান সি এর অন্তর্ভুক্ত, অতএব এখানে আমি বলতে পারবো এ ইজ এ সাবসেট অফ সি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এখানে ডিফারেন্সটা দেখো, এ এবং বি কিন্তু একই, এ এবং সি দুইটা কিন্তু একই। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, সেটা কি? যদি A is a subset of B এবং B, আচ্ছা এখানে সি দিছি তো, তাহলে সি দিয়ে লিখি, জাস্ট একটা জেনারেল টার্ম লিখতেছি তাই এ বি দিলাম। A is a subset of C এবং C is a subset of A হয় তবে A
ইকুয়াল টু সি। এটা মনে রাখবে, এটা সব সময় এটা প্রযোজ্য। বুঝতে পারছো? অর্থাৎ যদি দুইটা সেট দেওয়া থাকে এবং দুইটা সেট যদি একটা আরেকটার সাবসেট হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে দুইটা সেটই সমান। বিষয়টা কি বুঝতে পারছো? এখানে দেখো, এ সেটের প্রত্যেকটা উপাদান সির ভিতরে আছে, সি সেটের প্রত্যেকটা উপাদান আবার এর ভিতরে আছে। তাই এ সি এবং সি এ দুইটারই সাবসেট হচ্ছে। এই জন্য আমরা বলতে পারছি এ বি সমান। কিন্তু বি এর প্রত্যেকটা উপাদান কি এতে আছে? হ্যাঁ আছে। কিন্তু এর প্রত্যেকটা উপাদান কি বিতে আছে? না, নাই। তাহলে যেহেতু বি ইজ এ সাবসেট অফ সি, সরি সাবসেট, আচ্ছা তোমাদেরকে সাবসেট চিহ্নটা এই সম্বন্ধে একটু পরে ক্লিয়ার করতেছি। জাস্ট আপাতত মনে রাখো যে এই চিহ্নটা হচ্ছে সাবসেটের চিহ্ন, ঠিক আছে? এইভাবে দিয়ে এরকম, এটাকে বলা হয় সাবসেট। কিন্তু সি ইজ নট এ সরি B is a subset of C, কিন্তু C is not a subset of A। এই যে কেটে দিলাম, এটা হচ্ছে not a subset। তাই A not equals to C, সরি এখানে হচ্ছে B। তাই B not equals to C। বুঝতে পারছো বিষয়টা? এখানে কি এটাকে বলা হয় সাবসেট। আর পড়তে হয় কিভাবে? ইজ এ সাবসেট, ইজ এ সাবসেট। এটাকে পড়তে হয় কিভাবে? ইজ নট এ সাবসেট। বুঝতে পারছো? ওকে, তাহলে সাবসেটের কনসেপ্টটা ক্লিয়ার, সাবসেটের চিহ্নটা কি এটা বুঝতে পারছো? এখন দেখো, সাবসেটের মধ্যে আবার আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় প্রকৃত সাবসেট বা প্রকৃত উপসেট। দেখো কি হলো, প্রকৃত উপসেট যাকে বলা হয় প্রপার সাবসেট, ঠিক আছে? তাহলে সাবসেট এবং প্রপার সাবসেট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো, আমরা যদি আবার একটু উদাহরণ দেখি, সেম উদাহরণগুলো আমরা দেখি। A is equal to 1 2 3 4 5, B is equal to 2 3 এবং C is equal to 1 2 3 4 এবং 5। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এর চিহ্নটা হচ্ছে এরকম। সেখানে লিখে রাখি সিম্বলটা কেমন হবে? এটা হচ্ছে এর সিম্বল, এবং জাস্ট অপোজিটের সিম্বলটা কেমন? এরকম, ঠিক আছে? তাহলে প্রকৃত উপসেট এবং উপসেট এই দুইটার মধ্যে পার্থক্য কি? উপসেটের ক্ষেত্রে আমরা দেখছি যে এ সি এর উপসেট আবার সি এর উপসেট, তাই তো? কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে শুধুমাত্র বি ইজ এ সাবসেট অফ এ, সি ইজ নট এ সাবসেট অফ এ, এবং এ ইজ নট এ সাবসেট অফ বি, আর প্রপার সাবসেট, সরি সি, প্রপার সাবসেট অফ সি। বি এরও হবে না,
A is not a subset of proper subset of B. বুঝতে পারছো? অর্থাৎ এখানে লিখে দেই, প্রকৃত উপসেট হওয়ার জন্য মিনিমাম একটা উপাদান কম থাকতে হবে এবং সবগুলো উপাদান উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, সবগুলো উপাদান উপস্থিত থাকতে হবে বলতে কি বুঝাইছি দেখো, একটা উদাহরণ দেখো। Examples. A is equal to 1, 3, 5, 7. B is equal to 2, 3, 4. C is equal to 1, 3, 5. D is equal to 1, 3, 5, 7. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি? 1, 3, 5, 7। বি সেটের ভিতর কি কি আছে? 2, 3, 4। সি সেটে কি কি আছে? 1, 3, 5। ডি সেটে 1, 3, 5, 7। এখন এ বি এর উপসেট কিনা আরেকটা জিনিস মনে রাখো, বাম পাশে যেটা থাকবে সেটা ডান পাশে যেটা থাকবে তার সাবসেট। ঠিক আছে, কার বাম পাশে? চিহ্নের বাম পাশে। চিহ্নের বাম পাশে, অর্থাৎ এ ইজ এ সাবসেট অথবা নট এ সাবসেট অফ বি। তাহলে এ এবং কি বি এর সাবসেট হবে না। দেখো বিষয়গুলো কেমন হবে। এই যে সি, যেটা সি ইজ এ সাবসেট, সি ইজ এ সাবসেট অফ এ। আবার সি ইজ এ সাবসেট অফ proper subset of A. C is a proper subset of A. C is a subset of A. দুটাই ঠিক। তারপরে আবার C is a subset of proper subset of D এবং C is a proper subset of subset of D। কারণ কি, এটা মানতেছে যে প্রকৃত উপসেট হওয়ার জন্য মিনিমাম একটা উপাদান কম থাকতে হবে এবং সবগুলো উপস্থিত থাকতে হবে। তো সবগুলো তো উপস্থিত আছে এবং মিনিমাম একটা কম আছে, তাই তো? এরপরে দেখো বি। B is not a subset of A. B is also not a proper subset of A. B is not a subset of it is not a proper subset of C. B is also not a subset of C. ঠিক আছে, ডি কি?
D is a subset of A. D is not a proper subset of A. ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছো এবার? প্রপার এবং ইমপ্রপার, প্রপার সাবসেট এবং জাস্ট সাবসেট বা উপসেট এবং প্রকৃত উপসেট, এই দুটোর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে সাবসেট এবং প্রপার সাবসেট এই দুইটার পার্থক্য আমরা বুঝলাম। এখন দেখো আরেকটা জিনিস পড়বো আমরা, যে সেটের সমতা। আচ্ছা, এটা তোমাদেরকে একটু আগে আমি ধারণা দিচ্ছি, এটা আবার একটা পয়েন্ট করে লিখে দিই, তাহলে ভালো করে মনে থাকবে। 6 নম্বর দেখো, সেটের সমতা অর্থাৎ ইকুইভ্যালেন্ট সেট, EQUIVALENT, ইকুইভ্যালেন্ট সেট। কি বলছে? ইকুইভ্যালেন্ট সেট কি? যদি দুইটি সেটের উপাদান একই হয়, তবে দুটিকে সমান সেট বলে। এবং এটা প্রমাণ করা যায় কিভাবে? প্রমাণের জন্য এই কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে যে এ ও বি দুটি সেট সমান হবে যদি A is a subset of B এবং B is also a subset of A হয়। অর্থাৎ দুইটা একটা আরেকটা যদি সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারি যে সেট দুইটা সমান। এই কথাটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম না? এই যে যদি A C এবং C A একটা আরেকটার সাবসেট হয়, তাহলে আমি বলতে পারি A এবং C সমান। এটাই হচ্ছে সেটের সমতা। বুঝতে পারছো? ওকে, তাহলে সেটের সমতা দেখলাম আমরা। এখন আমরা দেখব সেটের অন্তর, অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেয় কিভাবে। ঠিক আছে, 7 নম্বর, সেটের অন্তর বা ডিফারেন্স অফ আ সেট। ঠিক আছে, একটা সেট থেকে আরেকটা সেট আমরা কিভাবে বাদ দিতে পারি? ডিফারেন্স অফ আ সেট, যদি দুইটা সেট দেওয়া থাকে, মনে করি এ এবং এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, বি একটা সেট দেওয়া আছে 2 3 4, সি একটা সেট দেওয়া আছে 4 5 6 7। ঠিক আছে, এখন যদি বলে কোশ্চেন যে এ মাইনাস বি সমান কত, আর একটা কোশ্চেন বললো এ মাইনাস সি সমান কত, আবার একটা কোশ্চেন করলো বি মাইনাস এ সমান কত, আরেকটা কোশ্চেন সি মাইনাস এ সমান কত। তাহলে দেখুন প্রত্যেকটা অ্যান্সার দেখবো, এটা কি হবে?
এটা হবে হচ্ছে a মাইনাস b। তাহলে এতে কি আছে 1 2 3 4 5 মাইনাস 2 3 4। তাহলে এ থেকে যখন বি একটা সেট বাদ দিব তখন বি সেট যেটা আমরা মাইনাস করতেছি সেই সেটের উপাদানগুলা যদি এ সেটের ভিতরে থাকে তাহলে এ সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে আমরা রেজাল্ট লিখব। তাহলে আমাদের রেজাল্ট হবে 1,5। বুঝতে পারছো? তাহলে এ থেকে যদি সি বাদ দেয় তাহলে এতে আছে 1 2 3 4 5, সিতে আছে কি 4 5 6 7। তাহলে সি সেটের কোন উপাদান 4 5 এই দুইটা এর ভিতরে আছে। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলোই হবে আমার অ্যান্সার। তাহলে 1 2 3 এবং এখানে যে 6 7 থাকলো 6 7 কিন্তু এর ভিতরে নাই, এই 6 7 আমার কাউন্ট করার কোনো দরকারই নেই। ঠিক আছে? তাহলে বি থেকে যদি এখন এ বাদ দিই, বিতে কি আছে 2 3 4, এখান থেকে যদি এ বাদ দিই 1 2 3 4 5, তাহলে 2 3 4 এটা 2 3 4 আছে। তাহলে এ বি সেটের ভিতরে কিছুই থাকবে না, তাহলে বি হবে কি একটা ফাঁকা সেট। সি থেকে যদি এ বাদ দেই তাহলে সিতে কি আছে 4 5 6 7, এখান থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে 1 2 3 4 5, তাহলে কি কি থাকতেছে 4 যাচ্ছে, সরি 4 চলে যাচ্ছে 5 চলে যাচ্ছে, তাহলে 4 এবং 5 যাচ্ছে, তাহলে 6 আর 7 থাকতেছে। তাহলে আমার অ্যান্সার হবে 6,7। এখানে 1 2 3 এগুলো কিন্তু সির ভিতরে নাই, জাস্ট এর ভিতরে আছে, তো এগুলো আমার অ্যান্সারে লেখারও দরকার নাই। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সেটের অন্তর। এখন আরেকটা টপিক শিখবো আজকে, সেটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। ঠিক আছে? তাহলে পাওয়ার সেট কাকে বলে? পাওয়ার সেটের সংজ্ঞাটা বলি তোমাদেরকে। পাওয়ার সেট হচ্ছে কোনো একটা সেট এর সকল উপসেট নিয়ে গঠিত সেট কে ওই সেটের শক্তি সেট বলে। এর উদাহরণ কি হতে পারে? তাহলে কোনো একটা সেটের সকল উপসেট, তাহলে যদি আমরা একটা সেট নেই, মনে করি এই সেটটার ভিতরে উপাদান আছে 2টা না 3টা, 2 3 এবং 4, তাহলে এই সেটের উপসেট কি কি হতে পারে? দেখো এর উপসেটগুলো কি কি হতে পারে। এর উপসেট কি কি হতে পারে? জাস্ট 2 এটা একটা উপসেট হতে পারে, তাই তো? জাস্ট 3 এটা একটা উপসেট হতে পারে, জাস্ট 4 এটা একটা উপসেট হতে পারে, তারপর 2 3 এটা একটা উপসেট হতে পারে, 3 4 এটাও একটা উপসেট হতে পারে, 2 4 এটাও একটা উপসেট হতে পারে, 2 3 4 এটা কি একটা উপসেট হতে পারে? হ্যাঁ, এটাও একটা উপসেট হতে পারে। আমরা কিন্তু বলছি উপসেট, আমরা কি বলছি প্রকৃত উপসেট বলছি না, প্রকৃত উপসেট বলিনি। যেহেতু প্রকৃত উপসেট না তাহলে এটা অন্তর্ভুক্ত হবে, কিন্তু যদি প্রকৃত বলতাম তাহলে আর এটা অন্তর্ভুক্ত
হতো না, বুঝতে পারছো? তাহলে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 এবং আরেকটা থাকে, সেটা হচ্ছে যেটা প্রত্যেকটা সেটের মধ্যে কমন, সেটা হচ্ছে ওরি অথবা ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে একটা সেটের কয়টা উপসেট হতে পারে, সেটা হচ্ছে এর উপাদান যেহেতু 3টা 1 2 3, তাহলে উপসেট কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল কয়টি, 8টি। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই 8টি উপসেট নিয়ে গঠিত সেট, তাহলে 8টা উপসেট যদি একটা সেটের আবার অন্তর্ভুক্ত করি, তাহলে পাওয়ার সেট হবে, এই যে পাওয়ার সেটকে, তাহলে একটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে এখন এই সেটগুলো আবার লিখবো। তাহলে 2 3 4 2 3 3 4 2 4 2 3 4 এবং জাস্ট একটা ফাঁকা সেট, অথবা এটা ফাঁকা সেট না লিখে এখানে ওরি লিখলেও হবে। ঠিক আছে? তাহলে এই যে সেট, এটাই হচ্ছে কি এর পাওয়ার সেট, এবং পাওয়ার সেটকে লেখা হয় পি অফ এ। ঠিক আছে? অর্থাৎ এই যে এ সেট কোনটা, এই যে এ সেট, এই এ সেটের পাওয়ার সেটটা হচ্ছে এইগুলা। তাহলে এর উপসেটগুলো নিয়ে গঠিত যে সমস্ত সেট, সেটাই হচ্ছে ওর পাওয়ার সেট। এখানে একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে কোনো একটা সেটের পাওয়ার সেট কয়টা হতে পারে সেটা ডিপেন্ড করে 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা। এই উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ কোন একটা সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা হবে, তার পাওয়ার সেটের সংখ্যা হবে কয়টি, 2 টু দি পাওয়ার n টি। যেমন এখানে কয়টা আছে, 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কয়টি, 8টি। বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্মুলা। তাহলে তোমরা সকল প্রকার সেটের উদাহরণগুলো দেখলা, সেট কি হতে পারে, কত প্রকার কি, এবং কয় ধরনের সেট আছে, প্রকৃত সেট, অপ্রকৃত সেট, পাওয়ার সেট, এগুলো সব দেখলাম। এখন আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। আচ্ছা, কার্তেশীয় গুণজ সেটের আগে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর কি, 9 নাম্বার, ক্রোমোজোর, এদেরকে বলা হয় অর্ডারড পেয়ার। ঠিক আছে? তাহলে ক্রোমোজোর কি, কোনো একটা সেট, আমরা এখন পর্যন্ত যে সেটগুলো পড়ে আসছি, যেমন এ যদি একটা সেট হয়, সেগুলো আমরা কিভাবে লিখছি, 2 3 4 5 এভাবে লিখছি না? এখন এই উপাদানগুলোকে যদি আমরা জোড়ায় জোড়ায় লিখি, যেমন বি সেট এর উপাদানগুলো যদি এরকম থাকে যে 1 2, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, 2 3, তারপরে 4 5, সরি এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর যদি থাকে 3 9, তাহলে দেখো এই যে সেট, এই সেটের যে উপাদানগুলো, একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান, এই চারটা উপাদান এক একটা কি ক্রোমোজোর না, ক্রোমোজোর। তাহলে ক্রোমোজোর নিয়ে গঠিত যে সেট, তাদেরকে বলা হচ্ছে ক্রোমোজোর সেট। বুঝতে পারছো? এবং ক্রোমোজোর সেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে একে একটা সাধারণ চলক দ্বারা প্রকাশ করা হয়। সেই চলকটা কি, x, y বা a, b এরকম। যেমন a, b is equal to 2, 3 হলে যদি হয়
তাহলে কি হবে, a is equal to 2 এবং b is equal to 3 হবে। বুঝতে পারছো? আবার যদি x, y দ্বারা প্রকাশ করি, x, y is equal to suppose 1, 2 লিখলাম, তাহলে x সমান হবে 1, y সমান হবে 2। তো সচরাচর আমাদের বইয়ে এইভাবে প্রকাশ করা আছে x এবং y দ্বারা, ঠিক আছে? a b দ্বারা খুব একটা প্রকাশ করা থাকে না, তো a b মনে রাখার দরকার নেই, জাস্ট x y এইভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে ক্রোমোজোর কি এটা তো বুঝছো, অর্থাৎ কোনো একটা সেটের উপাদানগুলো জোড়ায় জোড়ায় থাকবে। ক্রোমোজোম মানে কি, জোড়ায় জোড়ায়, ঠিক আছে? এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া। তাহলে উপাদানগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে তখন আমরা তাকে বলবো ক্রোমোজোর সেট। এবং ক্রোমোজোর সেটটা হয় কিভাবে, আমাদের সেট তো ছিল কি জাস্ট নর্মাল এরকম একটা সেট ছিল না, তো এখান থেকে এই ক্রোমোজোর সেটটা হলো কিভাবে দেখো। ক্রোমোজোর সেটটা গঠিত হয় কার্তেশীয় গুণের মাধ্যমে। এখন আমরা শিখবো যে কার্তেশীয় গুণ কি। কার্তেশীয় গুণ, কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কিছুই না, জাস্ট দুইটা সেটের গুণ। কার্তেশীয় গুণজ বলতে কি, সহজে মনে রাখবা, সেটের গুণ, দুটি সেটের গুণ, ঠিক আছে? গুণফল, দুটি সেটের গুণফল কিভাবে, সাপোজ যদি একটা সেট দেওয়া থাকে a is equal to 2, 3, 4 এবং আরেকটা সেট যদি দেওয়া থাকে b is equal to 1, 2, তাহলে a ক্রস b ইকুয়াল টু হবে, ফার্স্টে a এর প্রত্যেকটার সাথে b এর গুণ, তার মানে a থাকবে আগে, b থাকবে পরে। তাহলে 2 এর সাথে 1, 2, 1, বুঝতে পারতেছ? 2, 1, তারপর 3, 1, তারপর 4, 1, এরপর এগুলোর সাথে আবার প্রত্যেকের সাথে আবার 2 দ্বারা গুণ হবে, তাহলে 2, 2, 3, 2, তারপর 4, 2। বুঝতে পারছো? আর যদি আমরা লিখতাম b ক্রস a, তাহলে কেমন হতো, তখন গুণটা হতো 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, তাহলে 1, 2, 1, 3, 1, 4, তারপর আবার 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, তাহলে 2, 2, তারপর 2, 3, তারপর 2, 4। বুঝতে পারছো? এখন এই যে a এবং b, যদি আমরা a কে প্রকাশ করি, a সেটের প্রত্যেকটা উপাদান যদি আমরা এটা তালিকা পদ্ধতি না, সেট গঠন পদ্ধতিকে যদি এভাবে প্রকাশ করি যে x such that x belongs to n এবং x 1 এর থেকে x এর ভ্যালু বড় এবং 5 এর থেকে x এর ভ্যালু ছোট, এবং এটাকে প্রকাশ করলাম x such that x belongs to n এবং 0 থেকে x এর ভ্যালু বড়, 3 থেকে x এর ভ্যালু ছোট, তাই তো? সরি, b কে দেখলে y দ্বারা প্রকাশ করতে হবে, একটা b x হলে আরেকটা হবে y, এটা হচ্ছে y। তাহলে a সেটের উপাদানগুলো যদি হয় x such that x belongs to n, y such that y belongs to n, এটা হচ্ছে b সেটের উপাদান। তাহলে a ক্রস b যেটা, এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে এরকম যে x, y such that
এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। বুঝতে পারছো? এবং এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে এক্স কমা ওয়াই, সরি এটা হবে y comma x such that y belongs to b এবং x belongs to a। বুঝতে পারছো বিষয়টা? এটাকে বলা হচ্ছে কার্তেশীয় গুণসেট, অর্থাৎ দুইটা সেটের গুণফল। তাহলে দুইটা সেট কিভাবে গুণ করা যায়? এ এবং বি যদি দুইটা সেট দেওয়া থাকে, সে দুইটা সেট গুণ করার জন্য ফার্স্টে প্রথম সেটের প্রতিটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রতিটা উপাদান, যেটা আগে থাকবে সেটা আগে, অলওয়েজ আগে, এবং যেটা পরে থাকবে সেটা অলওয়েজ পরে। ঠিক আছে? তাহলে এই দুটো উদাহরণ দেখলেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে কার্তেশীয় গুণজ সেট কি এটা তো বুঝলাম, এবং কার্তেশীয় গুণজ সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে যখন লিখি তখন এই যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এইভাবে প্রকাশ করি, যে এক্স কমা ওয়াই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ক্রমজোর নির্দেশ করে। অর্থাৎ এক্স কমা ওয়াই যদি 1 এবং 2 এর সমান হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 1 এর সমান, ওয়াই এর ভ্যালু হবে 2 এর সমান। তাহলে এটা হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন কিছু দেখব, যেমন সেট বা ইন্টারসেকশন অফ সেট, ইউনিয়ন অফ সেট, এই জিনিসগুলো দেখব।